ইন্ডিয়ান মিডিয়া। আমি একটু আগে রিপাবলিক বাংলায় যুক্ত হয়েছিলাম, তারা কথা বলতে দেয় না, তাদের পক্ষে কথা না গেলেই তারা চিল্লাপাল্লা করে কেটে দেয়। 5ই আগস্টের পর থেকে মানে 9-10 বাদ দিয়ে 13-14 থেকে হঠাৎ করে লোক শুরু হয়ে গেল, হঠাৎ করে ইন্ডিয়ান মিডিয়া খুব ভাবে ঝাঁপায় পড়লো। তারা তো আমাদের ঢাকেশ্বরী মন্দির থেকে 200 ভরি সোনা চুরি হয়ে গেলে তারা মিডিয়া কভারেজ করে না, কিন্তু যশোরেশ্বরী মন্দিরে 5 ভরি সোনা তারা চুরি হয়ে গেলে মিডিয়া কভারেজ করে। জেলের ভিতর দীর্ঘদিন ছিল ঝুমন দাস, সে কোনো আইনজীবী সহায়তা পায় নাই, তার জামিন করাইছে জেডাই খান পান্না, একজন মুসলমান। তারপরে জেলের মধ্যে শেখ হাসিনা সরকার পোড়ায় মারছে অ্যাডভোকেট পলাশকে, তখনও কিন্তু কোনো হিন্দু আইনজীবী পাই নাই, তখন কিন্তু তার পক্ষে রিট করেছিল ব্যারিস্টার সুমন, সেও মুসলমান। কিন্তু আমরা দেখছি রানা দাশগুপ্তকে ওসি প্রদীপের বেলায় চলে যেতে, ওসি প্রদীপের রানা দাশগুপ্ত গেছে, কই রানা দাশগুপ্ত এদের বেলায় তো যাই নাই। একটানা 15 বছর ক্ষমতায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমি যুব কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘদিন যুব কমিটি। আমার সেক্রেটারি ছিলেন ব্যারিস্টার তাপস বল। তো আমাদের ঐক্য পরিষদের সবচেয়ে বেশি পাওয়ার এক্সারসাইজ করেছেন নির্মল কুমার চ্যাটার্জি, যিনি বাংলাদেশ আওয়ামী লীগেরও মেম্বার, আবার ঐক্য পরিষদেরও জয়েন্ট সেক্রেটারি। তার ভাইকে 2020 সালে বাবুল চ্যাটার্জিকে 30 মিনিট মারছে, 30 মিনিট মারিয়া রাস্তা হাইওয়ে রাস্তায় সিট করে ফেলায় রাখছে। ফেলায় রাখলি আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করছি। নির্মল চ্যাটার্জি আমাদের একসময় যুব কমিটির সভাপতি ছিলেন, সারা দেশে তার যুব লোকজন আছে, সারা দেশে মানববন্ধন করছি, এর কিন্তু কোনো প্রভাব করে নাই। ভারতের কোনো মিডিয়াও দেখে নাই, বাংলাদেশের কোনো মিডিয়া কর্ণপাত করে নাই, কোনো প্রভাব করে নাই। তারপরে আর এক নেতা ওই যে কি ভৌমিক, জিএল ভৌমিক, তার ভাগ্নেরে এলাকার লোকজন মারিয়া পাঠাই দিয়েছে ইসি, বারডেম হাসপাতালে ছিল 1 মাস, তার নিয়ে কোনো প্রভাবটা করে নাই, খালি খালি বংশাম একটা। কিন্তু নিমচন্দ্র ভৌমিকের বিষয়টা স্যার বললেন যে সে হিন্দু বিদায় সংখ্যালঘু বিদায় কি একটা হয়ে গেছে। হ্যাঁ, সে আমলিগপন্থী লোক ছিলেন, আমলিগের ঘরোয়া বুদ্ধিজীবী, ভারতের কংগ্রেসের এবং বিজেপির খুব সমালোচনাও করতেন ঢাকেশ্বরী মন্দিরে বসে, তার সাথে একসাথে বিভিন্ন প্রোগ্রামে গাড়িতে গেছি। বিষয়টা হচ্ছে যে তিনি আমলিগদের একটা পুরস্কারও দিয়েছিলেন, কি জানি নেপালের রাষ্ট্রদূত, কিন্তু সেখান থেকে তিনি ফিরে আসলেন কেন? না কেন কেন নিমচন্দ্র ভূমিগত লোককে নেপাল থেকে শেখ হাসিনা ফেরত আনলো? স্যারই লাইভে বলবে, স্যার যেমন তার গুণগান বলছেন, এটাও স্যারের মুখে শুনবো। স্যার বলেন কি কি কোন কারণে নিমচন্দ্র ভূমিকে দেশে ফেরত আনা হয়েছে? আমাদের অ্যাঙ্কর যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি অবশ্যই রেসপন্ড করব। জি বলুন। দেখুন, আমি যে এই উদাহরণটা দিয়ে যেটা বলবার চেষ্টা করছিলাম, উইদিন 111 গভর্নমেন্ট থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল কোনোভাবেই প্রফেসর নিমচন্দ্র ভৌমিক এই খেলার মাঠের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না কোনোভাবেই, পরোক্ষ প্রত্যক্ষ কোনোভাবে, কিন্তু তাকে সেখানে প্রযুক্ত করে দেওয়া হয়েছিল যে ওনাকে এখানে প্রযুক্ত করলেই বিষয়টা রিজিওনাল বা ইন্টারন্যাশনাল ডাইমেনশন লাভ করবে এবং ভেতর থেকে এই সরকারের আয়ু কমিয়ে ফেলা যাবে। আমি কিন্তু ওই অর্থে কথাটা বলেছি। এক, আর ওনার সম্পর্কে আমি ডিটেল খোঁজ খবর না নিয়ে তো কথাটা বলি নাই। আপনার উনি নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং সেখানে মনীষা কৈরালা সঙ্গে তার একটা সংসবের দোহাই তুলেছিলেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি শেখ হাসিনার কাছে নালিশ করেছিলেন আমাদের এই নিমচন্দ্র ভৌমিককে নিয়ে, যে তার সঙ্গে মনীষা কৈরালার একটা অসামাজিক সম্পর্ক তৈরি হয়েছে। আমি আরো একটু ভদ্রভাবেই বললাম আর কি, আর ডিটেলে গেলাম না। এবং এই অজুহাত তুলে তিনি তাকে প্রত্যাহারের জন্য তাৎক্ষণিকভাবে দাবি জানিয়েছিলেন। শেখ হাসিনা, আমি যতটুকু শুনেছি, তিনি শুনে দীপুমণিকে বলেছিলেন যে তুমিও একজন নারী, আমিও একজন নারী, তুমি মনীষা কৈরালাকে দেখেছো আর নিমচন্দ্রকে দেখেছো? তো বললো যে মনীষা কৈরালাকে আমি দেখেছি, নিমচন্দ্রকে দেখি নাই। তো যে যদি দেখো নাই এবং ওই চেহারার একটা লোককে দেখে মনীষা কৈরালার মতো লোক যদি মুগ্ধ হয়, তাহলে এই লোকটাকে আমি আরো এক্সটেনশন দিয়ে ওখানে রেখে দেবো, যাও। তো ফলে আর তাৎক্ষণিকভাবে তাকে ফেরত আনা হয়নি।
আর আমি নিজে নিমচন্দ্র ভৌমিক যখন নেপালে রাষ্ট্রদূত অবস্থায় নেপালগঞ্জে আমাদের যে দূতাবাস সেখানে অবস্থান করছিলেন, সেই সময় তার সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎ করেছিলাম। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম বিষয়টা নিয়ে। পরবর্তীতে দেশে যখন ফেরত আসেন তার ভার্সনটা আমি শুনেছিলাম। আবার কোইন্সিডেন্টালি আপনার এই কৈরিয়ালা ফ্যামিলির সঙ্গে আমার একটা সম্পর্ক বা যোগাযোগ ছিল। আমি নির্বাচন পর্যবেক্ষণ করতে নেপালে গিয়েছিলাম এবং আপনার সুনসারি যে জেলা নেপালের বাংলাদেশ সংলগ্ন ঝাপা এবং সুনসারি, এবং এই সুনসারি জেলার বিরাটনগর ছিল তার কনস্টিটুয়েন্সি। সেখানে তার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল, মহিলা আমাকে সার্কাস্টিক্যালি জিজ্ঞেস করেছিলেন যে তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি তো আমাদের আত্মীয়। তা আমি তো বেকুব বনে গেলাম, বলে কি মহিলা? তো বললো যে তোমাদের এখানে শেরে খাজা বলে একজন ব্যক্তিত্ব আছেন, তার পুত্রের সঙ্গে আমার কন্যার বিয়ে হয়েছে, রাহুল চৌধুরী। তো আরো তাক লেগে যাওয়ার মতো অবস্থা। তো সেই জন্যে কার সঙ্গে কার যোগাযোগ ইউ নেভার নো। যেমন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জর্জ ফার্নান্ডেজ, তার ভাইরা ভাই ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। এটা কয়জনে জানে বাংলাদেশে? ধন্যবাদ। শেষ করি। হ্যাঁ, স্যার যেটা বললেন, স্যার হয়তো স্যারকে করলেন, কিছুটা বাঁচালেন, কিন্তু ভারতীয় সহকারী হাই কমিশনের সাথেও তার আপত্তিকর বাসার সামনে গিয়ে রাত্রে বসে থাকা, এগুলো শুনছি। আমরা ওই বিষয়ে না যাই। এখন বিষয় যেটা হচ্ছে, এই চিন্ময়ের একজন বাংলাদেশের নাগরিক, সে ইসকন থেকে বহিষ্কৃত হোক, সাধু হোক, সন্ন্যাসী হোক, বৌদ্ধ খ্রিস্টান, ডাজ নট ম্যাটার। সে আইনের যে ন্যায় বিচার, আইনের যে অধিকার, সে সেটা থেকে বঞ্চিত হোক, আমরা সেটা চাই। আজকে আমি দেওয়া না দেওয়া সম্পূর্ণ কোর্টের ব্যাপার, তাদের অ্যাডভোকেটদের ব্যর্থতা সফলতার ব্যাপার, এখানে সেটা বিষয়ে আমার কোনো আলোচনা নেই। কিন্তু ইন্ডিয়ান মিডিয়া, আমি একটু আগে রিপাবলিক বাংলায় যুক্ত হয়েছিলাম, তারা কথা বলতে দেয় না। তাদের পক্ষে কথা না গেলেই তারা চিল্লাপাল্লা করে কেটে দেয়, কথা বলার সুযোগই দেয় না। এখানে তুমি কথা বলতে পারতেছি, ওখানে কথা বলতে পারি নাই। তা এটা যে চিন্ময় দাস অথবা চন্দন ধর, মূল নাম চন্দন দাস, ছদ্মনাম চিন্ময়। তো চিন্ময় কিন্তু 2023 সালে কিন্তু চিঠি লিখছিলেন, মানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে, ওই যে চট্টগ্রাম ওই মন্দির থেকে। 2022 সালে বাংলাদেশের সংখ্যালঘু খুন হয়েছে 154 জন। 154 জনের ভিতর 149 জন হিন্দু ছিলেন। সেই রিপোর্টের পরে মার্কিন কংগ্রেসম্যান না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখছিলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেখানকার বিষয়টা তাদেরকে দেখার জন্য। সেখানকার সেই চিঠির জবাব কিন্তু ঢাকা ইসকন না দিয়া চট্টগ্রাম ইসকনের লীলারাজ নামের একজন লোক আর ওই চিন্ময়, এদের একটা গং আছে, এরা আমলিগ থেকে বায়াস্ট হইয়া সাংবাদিক সম্মেলন করে সেই চিঠির জবাব মার্কিন প্রেসিডেন্টের কাছে দিচ্ছে এবং বলছে বাংলাদেশে কোনো সংখ্যা নির্যাতন হচ্ছে না। তো 2022 সালে 154 জন লোক মারা গেলেও সেই চিঠির প্রেক্ষিতে তারা বলে সংখ্যা নির্যাতন হচ্ছে না চিন্ময়রা। আর 2023 সালে 5ই আগস্টের পরে এসে তারা হঠাৎ করে উদয় হয়। 2023 সালে একটা মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সংখ্যালঘু মোর্চা, তারা জনবলের অবদান করতে পারে না। 23 আগস্টের পরে সে নির্যাতনের বিষয়টা বলতেছেন, 23 বলেন নাই, 24 আগস্টের বলতেছেন হিন্দু নির্যাতন হচ্ছে। হ্যাঁ বলছি, 2023 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে সংখ্যালঘু মোর্চায় একটা মহাসমাবেশ করতে তাদের কোনো লোকজন হয় না। কিন্তু 5ই আগস্টের পর থেকে, মানে 9-10 বাদ দিয়ে 13-14 থেকে হঠাৎ করে লোক শুরু হয়ে গেল। হঠাৎ করে ইন্ডিয়ান মিডিয়া খুব ভাবে ঝাঁপায় পড়লো। তারা তো আমাদের ঢাকেশ্বরী মন্দির থেকে 200 ভরি সোনা চুরি হয়ে গেলে তারা মিডিয়া কভারেজ করে না, কিন্তু যশোরেশ্বরী মন্দিরে 5 ভরি সোনা তারা চুরি হয়ে গেলে মিডিয়া কভারেজ করে। আমাদের এই যে বরগুনা সদরের একটা জায়গায়, মানে একটা ছেলে সরকারি জায়গা দখল করে শেখ হাসিনার সরকার মডেল মসজিদ করেছে। সেই ছেলেটা 6 এপ্রিল থেকে 2 মাস ঢাকায় প্রেস ক্লাবের সামনে অনশন করছে, সেখানে ওলামা লীগ দিয়ে হামলা করছে। তারপর সেই ছেলেকে তখন ওই জায়গার ডিসি কাছে দরখাস্ত দেওয়ার পরে মডেল মসজিদের কাজ বন্ধ রাখছে। 23 সালে মডেল মসজিদের কাজ বন্ধ ছিল, 24 সালে নির্বাচনের সঙ্গে সঙ্গে 14ই জানুয়ারি আবার মডেল মসজিদের কাজ শুরু করছে। তা একটা মসজিদ একটা নিষ্কণ্টক জায়গায় হওয়া উচিত, যেখানে মানে কোনো ঈশ্বরের উপাসনা হবে, সেখানে কোনো কারোর আফসোসের পরে ভিত্তি করে তো মন্দির মসজিদ হতে পারে না। এটা আমলিগ সরকার করছে, তখন তাই চিন্ময়রা কোনো কিছু বলে নাই। আর ঢাকা থেকে আইনজীবীরা চট্টগ্রামে যায় নাই। জেলের ভিতর দীর্ঘদিন ছিল ঝুমন দাস, সে কোনো আইনজীবী সহায়তা পায় নাই, তার জামিন করাইছে জেডাই খান পান্না, একজন মুসলমান। তারপরে জেলের মধ্যে শেখ হাসিনা সরকার পোড়ায় মারছে অ্যাডভোকেট পলাশকে, তখনও কিন্তু কোনো হিন্দু আইনজীবী পাই নাই।
তখন কিন্তু তার পক্ষে রিট করেছিল ব্যারিস্টার সুমন, সেও মুসলমান। কিন্তু আমরা দেখছি রানা দাশগুপ্তকে ওসি প্রদীপের বেলায় চলে যেতে, ওসি প্রদীপের রানা দাশগুপ্ত গেছে, কই রানা দাশগুপ্ত এদের বেলায় তো যাই নাই। জেলের মধ্যে পলাশকে প্রায় হত্যা করা হয়েছে, রানা দাশগুপ্ত চট্টগ্রামে এক সপ্তাহ পরে চোখ ফেরানোর জন্য নলিন সেনগুপ্তের বাড়ির ওখানে গিয়ে বলে এই বাড়ি ভাঙতে হলে আমার বুকের পর থেকে ভাঙতে হবে। কই রানা দাশগুপ্ত শহীদ মিনারে বলতো জেলের ভিতর কি করে পলাশকে পোড়ায় মারা হলো, প্রশাসন বলতেছে আত্মহত্যা করছে। কিন্তু আত্মহত্যা করলে জেলের ভিতরে যে 5 লিটার পেট্রোল ঢুকছে এটা তো অস্বাভাবিক কিছু না, এ দায়িত্ব অবশ্যই জেল কর্তৃপক্ষের নিতে হবে যে 5 লিটার পেট্রোলের ড্রাম সে গায়ে ঢেলে আগুন ধরাই দিচ্ছে। তখন তো রানা দাস বলতো যে এই এটা সুস্থ তদন্ত নেওয়া বন্ধু, আমি শহীদ মিনার থেকে যাবো না, তখন তো বলে না। এটা হচ্ছে এক প্রকার মানে খুব মানে বুদ্ধিমান ভণ্ড, যে কখনো আমরা আসি কখনো আমরা নাই, কখনো আমরা আসি কখনো আমরা নাই। ঠিক এই কাজগুলোকে করে বাংলাদেশ থেকে এই হিন্দুদের গায়ে বাবলা কথার কষ লাগাই দিচ্ছে। জনাব নরেন্দ্রনাথ মজুমদার, রানা দাস গুপ্তরা ছিল না, ভারতের মিডিয়াগুলি এখন যেভাবে প্রচার করতেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ওই সময়টা কি তারা কোনো হেডলাইনও করেছিলেন বা ছোট্ট একটা কলামও লিখেছিলেন সংখ্যালঘু নির্যাতন নিয়ে? আপনার ভারতের মিডিয়ায় তো প্রশ্ন তুলছি, আমি এবিপি আনন্দ কথা বলছি, প্রশ্ন তুলেছি। এই বিষয়টা হচ্ছে কি, তখনকার একমাত্র যুগ সংঘ নামের একটা পত্রিকা আছে যেটাকে আরএসএস এর করে, আরএসএস এর মানে একটা ছোট মানে ওরা সাব করে অসুবিধা হিসেবে দেখে। গোবিন্দচন্দ্র পরামানিকের কোনো প্রোগ্রাম বাংলাদেশে হলে ওই যুগ সংঘ পত্রিকায় ছোট করে লিখতে হবে। যুগ সংঘ বা ভারতে কোনো বড় পত্রিকা না। সুকান্তদা এখানে আছেন, পশ্চিমবাংলার সবচেয়ে বড় পত্রিকার ভিতর পড়ে যেমন ইটারা, এই যে এবিপি আনন্দ, আনন্দবাজার, পরে এখন আর বাংলা একটু মানে যে বিজেপি সমর্থকরা দেখে এরকম। কিন্তু এই ধরনের কোনো মিডিয়ায় আমাদের কখনো খোঁজ খবর কোনো কিছু রাখতো না।